বাংলা ট্রিবিউন ইউথ ল্যাব বৈঠকি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আসলে গোটা দেশ কেন সারা ফুটবল প্রেমী দেশগুলোর মধ্যে চারিদিকে বৈঠকি চলছে, কোনোটা এরকম ফর্মাল টেলিভিশনে, কোনোটা ইনফর্মাল, এবং এই বৈঠকি গত কয়েকদিন ধরেই চলছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এবং এর মধ্যে এই যে চালাচালি, ফেসবুকে নানা রকমের কমেন্ট, পাল্টা কমেন্ট, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, একজনকে অভিশাপ দেওয়ার জন্য, আরেকজনকে জেতাবার জন্য, আরেকজনকে হারাবার জন্য, নানা রকমের এই যে ফুটবল নিয়ে উত্তেজনা, উন্মাদনা, সেটা তারুণ্যেরই বেশি। আমরা আজকের এই অর্থাৎ টেলিভিশনে যে বৈঠকটি করছি এই মুহূর্তে কিছুক্ষণের জন্য, সেটা তারুণ্যের উন্মাদনা নিয়ে। তরুণরাই মূলত আমাদের এই বৈঠকের আজকের মূল আলোচক, অর্থাৎ কথাবার্তা বলবেন, বৈঠকিটা চালিয়ে নেবেন। আমি একজন বৃদ্ধ হিসেবে শুধু তারুণ্যের উন্মাদনাটা এনজয় করব, এবং কিছুক্ষণ পরে অর্থাৎ রাত 1টার সময় আর্জেন্টিনা বনাম ব্রাসিয়া, না ব্রাসিয়া সবাই মজা করে কিন্তু বলছে, ব্রাজিল সমর্থকরা ক্রোয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, সুতরাং চারিদিকে এরকম একটি মজার নাম তারা চাউর করে দিয়েছে, ব্রাসিয়ার সঙ্গে খেলা, ব্রাজিল সমর্থিত ক্রোয়েশিয়া। অর্থাৎ ক্রোয়েশিয়াও তাদের নিজের যোগ্যতায় এই টুর্নামেন্টে, আজকের এই খেলায় এইভাবে আর্জেন্টিনাকে মুখোমুখি করবার মতো যোগ্যতা নিয়ে তারা আজকে খেলছে। সেরকম একটি সময়ে আজকের বৈঠকি শুরু করব যাদেরকে নিয়ে, সকলের নাম আমি একটু বলছি, কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আমাদের সঙ্গে মোহামেডানের কোচ এবং সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, শেখ মোহাম্মদ আসলাম সাবেক ফুটবলার, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা এখন দেখতে পাচ্ছি পর্দায় সাদাত হোসাইনকে, লেখক এবং নির্মাতা, তরুণ, এটা নতুন করে ট্যাগ দিতে হবে না, চেহারা দেখলেই বোঝা যায়। আর ইউল্যাব ফুটবল টিমের অধিনায়ক রানা আদনান বিশাল। বৈঠকিকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন যিনি, অর্থাৎ ঢাকায় বসে আমরা বৈঠকি করছি, সুদূর কাতার থেকে যিনি যুক্ত হয়েছেন, তানজিম আহমেদ কাতার থেকে যুক্ত হয়েছেন, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার। তানজিমকে দিয়ে আমরা শুরু করতে চাই। তারুণ্যের উন্মাদনা, তারুণ্যের বিশ্বকাপ, আমরা একটু বিশ্বকাপের তাপটা নেই ওখান থেকে, তাপ কাতার থেকে, তাপটা কেমন তানজিম? বাংলাদেশে আসলে যতটুকু আপনার তাপ, উত্তেজনা যাই বলুন না কেন, যে হাইপটা বাংলাদেশে আছে, ঠিক কাতারে আপনি সেই পরিমাণ হাইপটা আপনি পাবেন না। এখানে ফুটবলটা আসলে আমার মনে হয় যে যার যার জায়গাটা আসলে ক্ষেত্রটা, মানে এক একটা ক্ষেত্র বলয়ের মধ্যে রয়ে আছে। যেমন আপনি কাতারে আপনি শুরু থেকেই, আমরা যখন এসেছি বিশ্বকাপের আগে 17 তারিখ পা দেই, তখন কিন্তু আমরা রাস্তাঘাটে কিছু বিলবোর্ড বা আপনার কিছু পোস্টার ছাড়া কাতারে কিন্তু বিশ্বকাপের উন্মোদনটা সেভাবে দেখতে পাই। বিশ্বকাপের উন্মোদন আমরা কখন কখন দেখতে পেয়েছি, এখানে কিছু নির্দিষ্ট ফ্যান জোন রয়েছে, এবং যখন স্টেডিয়ামে খেলা হচ্ছে ঠিক এই জায়গাগুলোতে আসলে আপনার বিশ্বকাপের উন্মোদনটা তখন আপনার ওখানে গেলে আপনার কাছে মনে হয় আপনি কোনো বিশ্বকাপের দেশে এসেছেন এবং কোনো এখানে বিশ্বকাপ ফুটবল হচ্ছে। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো যে কাতারে যে মানে এখানকার যারা লোকাল বা যেখানে যারা রয়ে আছেন অভিবাসী বা যারা সবাই মিলে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মরক্কো জেতার পরে এখানে আমরা রাতের উৎসবটা আমরা দেখেছি কাতারে। এবং আমরা যে কটা আসার সময় স্টেডিয়াম থেকে আসার সময় রোডে যে পর্যায়ে আমরা দেখতে পেয়েছি, সেটা হলো যে অন্তত আমরা দেখতে পেয়েছি যে তাৎক্ষণিকভাবে 10টা গাড়ির মধ্যে একটা গাড়িতে আপনার মরক্কোর পতাকা নিয়ে উচ্ছ্বাস। সে উচ্ছ্বাস কিন্তু শুধু মরক্কানদের না, সে উচ্ছ্বাসটা আপনার এখানে যারা আরব এবং মুসলিম সম্প্রদায় যারা আছেন তাদের, মানে পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে তখন মনে হয়েছিল যে না, কাতারে একটা উৎসবের একটা আমেজ, আচ্ছা, সার্বজনীন ভাবে মনে হয়েছে। মানে মরক্কো না থাকলে এই উত্তেজনাটা বোধহয় এটা এটুকুও থাকতো না। মানে এটা একদম সর্বজনীনের কথা বলছি। আর যদি বলেন যে হ্যাঁ আর্জেন্টিনা ফাইনাল সেমিফাইনালে লড়ছে, ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে, বা জার্মানি স্পেন তো আগেই বিদায় নিয়েছে, তো সেই জায়গায় তাদের সমর্থকরা আছেন, বাট তাদের যেটা বলবো যে ফ্যান বেস স্টেডিয়াম কেন্দ্রিক, তারপরে মেট্রো ম্যাচের দিন চলতি পথে ওই জায়গাগুলোতে আপনার সেই উৎসবের আপনি আমেজটা ভালো ফিল করতে পারবেন। এইটা হলো এখানকার আসলে সামগ্রিক অবস্থা। তানজিম, আপনি যেটা বলছিলেন যে ফ্যান জোন মানে তো ঠিক আছে, কিছু কিছু জোনের আপনি ওইটার দেখছেন যে বিলবোর্ড অমুক নানা রকমের অ্যাক্টিভিটি হচ্ছে,
আর বাংলাদেশের সঙ্গে তো তুলনীয় নয়, বাংলাদেশ তো পুরোটাই ফ্যান জোনের মধ্যে পড়ে গেছে দূরে হলেও। বাংলাদেশে কোথায় নেই বিশ্বকাপের এই উত্তেজনা। কিন্তু আমরা যে কথাটি বলছি তারুণ্যের কাছে তো নির্দিষ্ট কোনো দল ব্যাপারটি নয়, তারুণ্যের কাছে খেলা, এই যে মুখোমুখি দুটি দল, এবং ফুটবল কতটা আর্ট নয়, কতটা এখানে কৌশল দেখানো হচ্ছে, সেগুলো নিয়ে যে ডিবেটের যেই মানে যেগুলো তারুণ্যের সাবজেক্ট আর কি, সেটা এই যে 4 বছর পর পর আসে, এটার জন্য অনেকে অপেক্ষা করে। তো সেই রকম মানে তারুণ্যের আলাদা কোনো জোন থাকার কথা নয়। আপনি কি কাতারে বসে এই তারুণ্য আলাদা করতে পারছেন যে তারুণ্যের জন্য জোনের মধ্যেই সীমাবদ্ধ, নাকি অল ওভার কাতার বা আপনার ওই ফুটবল গ্রাউন্ড যেখানে বিশ্বকাপ গ্রাউন্ড, সেখানে তারুণ্য মানে একটা আলাদা জোন? আপনি বিশ্বকাপ ফুটবল মানে তো আসলে মহাযজ্ঞ, 4 বছর পর একদম। পর আসে এবং এটার জন্য সবাই চেয়ে থাকে। তো এখানে আমি শুধু তারুণ্য বলবো না, অ্যাকচুয়ালি বিশ্বকাপ ফুটবল আসলে মানে সবার সম্মিলনের একটা কেন্দ্র। আমরা এখানে তারুণ্য দেখেছি, আমরা এখানে বিভিন্ন বয়স শ্রেণী পেশার লোকজন, সমর্থক, দর্শক তাদেরকেও দেখেছি। তারুণ্য তো একটা বড় অংশ আছেই। তারুণ্যর উচ্ছ্বাস, এই তারুণ্যের উচ্ছ্বাসের সাথে তো অন্যদের উচ্ছ্বাসে আপনি এক কাতারে মেলানো যাবে না। তো এই জায়গায় আমরা দেখতে পেয়েছি আসলে তারুণ্যের বার্তা উল্লাস দেখতে পেয়েছি যারা আগে পরে যারা আছে তাদের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে তারুণ্যটার জয়গান তো চলছেই এবং তারুণ্যের জয়গান আজীবন থাকবে, এটাই স্বাভাবিক। তো ফুটবল আসলে ফুটবল সবাইকে একই কাতারে নিয়ে এসেছে, এই বিশ্বকাপ ফুটবল মানে আসলে কাতারে নিয়ে গেছে, যে আমরা আসলে কাতারে নিয়ে গেছে দুই রকম, মানে এক কাতারি এবং কাতারি যা কাতারে নিয়ে গেছে। আমি ওখানে কি এরকম বেড ধরাধরি এরকম কিছু হচ্ছে? একজন রিপোর্টারের চোখে কি কি দেখছেন আজকে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ যদি বলি একেবারে? তো তার আগে যেগুলো হয়তো আমরা স্টেডিয়ামে দেখবো না, তার বাইরে যেটা আপনার কথা থেকে দেখতে চাই, আপনার বর্ণনা থেকে দেখতে চাই। এটা আমি শুরু থেকে বলি, যখন যে দলের খেলা হবে মাঠের যেদিন, বিশেষ করে আমাদের বড় দলগুলো যেটা যেটা সাধারণত আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সবচেয়ে বেশি খেয়াল করেছি কাতারে এসে, যেদিন আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ থাকবে, সেদিন আমরা দেখেছি যে মেট্রো এখানে সবচেয়ে আপনার মেট্রো হলো সবচেয়ে যাতায়াতের সহজলভ্য, যে আপনি এক জায়গা থেকে এক স্টেডিয়াম থেকে আরেক জায়গায় সবচেয়ে সহজে আপনি যেতে পারবেন, এবং দর্শক সমর্থক যারা আছেন তারা বিশেষ করে মেট্রোকে বেশি ব্যবহার করছে। তো আমরা মেট্রোতে অনেকদিন গিয়েছি এবং মেট্রোতে আমরা দেখেছি যে আপনার কিভাবে তারা উল্লাস করছে, কিভাবে তারা আনন্দে ফেটে পড়ছে। আমরা এখানে একটা বিষয় একটু বলে রাখি যে আর্জেন্টিনা ব্রাজিল মানে তো বাংলাদেশ 2 ভাগে বিভক্ত। এখানে আমরা দেখেছি যে আর্জেন্টাইনরা উৎসবটা আসলে একটা পর্যায়ে নিয়ে গেছে। তারা আসলে এটা যে আসলে উৎসব, এবং এটা যে আরো মানে আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিলের যে আর্জেন্টাইনদের উৎসবটা একটু এগিয়ে আছে, একটু তারা আমার কাছে যে তারা এই জায়গাটাতে তারা আনন্দে নেচে গেয়ে উত্তাল একদম। এবং আমরা মেট্রোতে দেখেছি না, সেটা তো স্বাভাবিক। ব্রাজিল তো আর মানে আনন্দে উচ্ছ্বাস করার মতো অবস্থায় নেই। আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনা এখনো টিকে আছে, আর্জেন্টিনা এখনো খেলছে। তো সেটা তো থাকবেই নাকি? ব্রাজিল আর্জেন্টিনা যখন সমানে সমান ছিল তখনও আপনি লক্ষ্য করেছেন যে আমি সমানে সমানে কথাই বলছি। আচ্ছা, যখন একই কাতারে ছিল একই কাতারে ছিল, বাট আমি তাদের উচ্চেষ্টা মনে করবো, এটা বলছি এই কারণ হল যে একটা টিম আপনার মাঠে 90 মিনিট খেলছে, কোনো সময় 120 মিনিট কিংবা টাই ব্রেকার, শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে গান গেয়ে আপনার কোরাসে গান গেয়ে যেভাবে তার কিন্তু যেভাবে একটা দলকে উৎসাহ দিয়েছে, এটা আসলে আনবিলিভেবল বিষয়। এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা মাঠে বেশ কয়েকটি ম্যাচ দেখার সৌভাগ্য হয়েছে, ম্যাচকে কাছে থেকে কভার করার সুযোগ হয়েছে। সেখানে মনে হয়েছে যে আর্জেন্টিনা আসলে ব্রাজিলের থেকে এই জায়গায় অন্তত কিছুটা হলে এগিয়ে ছিল বা এগিয়ে আছে। এখন যদি ব্রাজিল নেই, একমাত্র আর্জেন্টিনা বাংলাদেশের সমর্থকদের একটা বড় অংশ প্রতিনিধিত্ব করছে এখানে। তো এই জায়গায় মনে হয়েছে যে তারা যে আসলে বিশ্বকাপের দেশ, তাদের যে ফুটবলের যে ঐতিহ্য, এবং তাদের ফুটবল কেন ওয়ার্ল্ডের মানুষ সমর্থকরা ফলো করবেন, সেটা আসলে তাদের উচ্ছ্বাস, তাদের আনন্দ, তাদের ভঙ্গিমা, তাদের উপলক্ষ, সবকিছু দেখেই আসলে মনে হচ্ছে যে না, আসলে ফুটবলটা তারা আসলে ওন করে। এটা আমাদের কাছে মনে হয়েছে যে এই ওয়ার্ল্ড কাপটা আসলে তাদের জন্যই,
এই উচ্ছ্বাস, এই আনন্দ সবকিছু। বাহ, তানজিম থাকবেন আমাদের সঙ্গে, আমি আরো অনেক কিছু শুনতে চাই। এই কাতার, এক কাতার, অনেক কাতার। আহ, আমি একটু মিশালের কাছ থেকে যাই। আহ, যেটা বলছিলেন তানজিম, যে আর্জেন্টাইনরা যেভাবে উচ্ছ্বাস করছে এবং তাদের যে সাপোর্টারদেরকে তারা টানতে জানে, সেরকম আমরা কিছু খবরও তো পাচ্ছি, তাই না? যে বাংলাদেশ যেহেতু এরকম পাগলের মতন আর্জেন্টিনাকে সাপোর্ট করে যাচ্ছে, যেই দেশের জনসংখ্যা বাংলাদেশের সাপোর্টারদের চেয়েও কম, তারা এখন আবার বাংলাদেশের যে ক্রিকেটের খবর, তাদের অফিসিয়াল যে স্পোর্টসের যে সাইটগুলো আছে সেখানে দিচ্ছে, অনেকভাবে অভিনন্দন জানাচ্ছে, ফ্ল্যাগ নিয়ে ছবি তুলে তারা পোস্ট করছে। আমি একটু মিশালের কাছ থেকে, এই যে সাপোর্টারদের প্রতি কৃতজ্ঞতা জানানো যে একটা অনন্য কোয়ালিটি, ফুটবল কোয়ালিটির বাইরেও, সেটা একজন প্রফেশনাল ফুটবলারকে কোনো নতুন কোনো মাত্রা দেয় কিনা, বা কোনো একটি দল বা কোনো দেশকে কোনো নতুন মাত্রা দেয় কিনা? আপু, আমি এক্সট্রিমলি সরি যে ইন্টারনেট হয়তো একটু আপ এন্ড ডাউন করছে, আরেকবার যদি বলতেন। অনেক লম্বা প্রশ্ন, আমি শুধু আর্জেন্টাইনদের কথা বলছিলেন, যেটা তানজিম, সেটা সূত্র ধরে তারা সাপোর্টারদেরকেও কাছে টানার জন্য অনেক কিছু করে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে আর্জেন্টাইনরা যেটা করছে, যে অ্যাপ্রিসিয়েশনটা দিচ্ছে, সেটা নিয়ে কিছু বলবেন কিনা আপনি ইউলার ফুটবল টিমের অধিনায়ক হিসেবে? আপু, অবশ্যই এটা একটা অনেক বড় ইফেক্ট রাখে সমর্থকদের জন্য। আমরা যদি বাংলাদেশে দেখি, যে হচ্ছে যে বাংলাদেশে আমাদের যে কয়েকটা পিকচার হচ্ছে যে ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে, এগুলা আর্জেন্টিনার হচ্ছে যে সমর্থকদের কাছে, আর্জেন্টিনা ন্যাশনাল টিম এন্ড কোচ ওনাদের কাছেও পৌঁছাইছে, এবং কি তারা এটা মেনশনও করেছে তাদের ইন্টারভিউতে। সো ওই ইন্টারভিউতে মেনশন করা একটা নেশনের জন্য অনেক বড় একটা জিনিস, যে মানে যে ন্যাশনাল টিমকে ওরা সাপোর্ট করতেছে, আমরা এজ এ বাংলাদেশি, তো আমাদের নামটা যখন ওরা মেনশন করে, সো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। ওদের সমর্থন আমাদের কাছে যে একটা উজ্জীবিত করে, ওই জিনিসটা আরো বাড়িয়ে দেয়। তো এর উপরে আর্জেন্টিনা যেহেতু সেমিফাইনালে আছে, সো অবশ্যই এটা আরো ইফেক্ট রাখে আর কি আমাদের নেশন। আচ্ছা, একটা ইউলে ফুটবল টিমের অধিনায়ক আপনি, তার অধিনায়ককে কি জিজ্ঞেস করা যায় আজকে কাকে সাপোর্ট করছেন, নাকি পুরো মানে একেবারে বিশ্বকাপ জুড়ে কোন আপনার ফেভারিট কে ছিল? এই যে অনেকে বলছে যে ব্রাশিয়ার সঙ্গে খেলা, এই ব্রাশিয়াটাকে আপনি কেমন ভাবে দেখছেন, আসলে এই টার্মটাকে কেমন করে দেখছেন? ফার্স্ট অফ অল হচ্ছে যে আপু, আমি ফুটবল পছন্দ করি, মানে আমি খেলার সৌন্দর্যটা আমার খুব পছন্দ। বাট এজ এ মানে পার্সন আমি আসলে ব্রাজিল সাপোর্টার, যেহেতু আমার টিম অলরেডি কোয়ার্টার ফাইনালে মানে বাদ হয়ে গেছে। তো এমন না যে আর্জেন্টিনা টিমে একটা মানে লেজেন্ড আছে, হয়তোবা একটা ওয়ার্ল্ড কাপ বা একটা ট্রফিতে বিবেচনা করা যাবে না মেসির খেলা, বাট ও আসলে একটা বেটার অপশন। বা আমরা যদি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর কথা মনে করি, ফুটবলকে অনেক কিছু দিয়েছে ওরা, এমনকি আমাদের অনেক ফুটবলারের ইন্সপাইরেশন ওরা। আমরা ওনাদের খেলা ফলো করি, ওনাদেরকে দেখে আসছি। তো আজকে যদি আমি বলি ক্রোয়েশিয়া আর আর্জেন্টিনার মধ্যে, অবশ্যই যেহেতু আমি ব্রাজিল সাপোর্টার, আমি আর্জেন্টিনা একটু ক্রোয়েশিয়ার দিকে বায়াস থাকবো। বাট যে জিনিসটা হচ্ছে যে আমি হচ্ছে যে ক্রোয়েশিয়ার দিকে বায়াস থাকলেও আশা করি মেসি বা আর্জেন্টিনা টিম কখনোই ছাড় দিয়ে কথা বলবে না ক্রোয়েশিয়াকে, এবং ক্রোয়েশিয়া ডিফেন্স লাইনও আর্জেন্টিনা টিমকে কখনো ছাড় দিবে না। আমার যেটা মনে হয়, হয়তো বা ম্যাচ 1-1 ড্র, দেন পেনাল্টি শুট আউট, ইটস লাক। আমি মিশাল, আপনাকে একটা সুযোগ দিলাম যে আপনি আজকে পরামর্শ দেবেন দুই দলের অধিনায়ককে, কি পরামর্শ দিবেন? আমি ধরে নিচ্ছি আপনার পরামর্শ শুনবেন ওনারা, বা পৌঁছে যাবে। আচ্ছা, আমার এন থেকে যদি পরামর্শ হয়, ফার্স্টলি আমি ক্রোয়েশিয়া টিমকে যেটা বলতে চাই, মানে লুকা মডরিচকে, ও একটা গ্রেট প্লেয়ার। বাট আমি যদি ব্রাজিলের খেলার সাথে চিন্তা করে দেখি, যে ক্রোয়েশিয়ার হচ্ছে যে গেম প্ল্যানটা ছিল এক্সিকিউট করছিল, তো লুকা মডরিচের অনেক অ্যাবিলিটি আছে যে ডি বক্সের বাইরে থেকে শুট করে স্কোর বাইর করা, যেটা আমরা 2018 ভাবে দেখেছিলাম। মিশাল, হ্যালো, হ্যাঁ।
ক্রোয়েশিয়ার আমি লুকা মডরিচকে আমরা 2018 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে মানে ডি বক্সের বাইরে থেকে শুট করে স্কোর ক্রিয়েট করা ওর টিমের জন্য। ব্রাজিল টিমে অনটা হ্যালো, আচ্ছা, আমরা হ্যাঁ, বিশালের যেটা আমরা হচ্ছে যে ব্রাজিল টিমের সাথে ক্রোয়েশিয়ার ম্যাচে দেখেছিলাম যে ক্রোয়েশিয়া অন টার্গেট একটা শটই করেছিল, যেটা হচ্ছে যে 117 মিনিটের যে গোলটা। এছাড়া ওদের কোনো শট অন টার্গেট শট নাই। বাট আমি এতটুকু বলতে চাই ক্রোয়েশিয়ার হচ্ছে যে ক্যাপ্টেনকে, যে ওরা যদি ডিফেন্স লাইনটা একটু মানে ওদের ডিফেন্স লাইন অনেক স্ট্রং, বাট ওইটা স্ট্রং রাইখা ওদের মিড এন্ড স্ট্রাইক লাইনে যে একটা ইমপ্যাক্ট বা প্রেসার ক্রিয়েট করা হয়, ওই প্রেসারটা একটু বেশি বাড়ানো দরকার। বিকজ আর্জেন্টিনার ডিফেন্স লাইনটা একটু তুলনামূলক উইক, বিকজ লিসান্ড্রো মার্টিনেজ এন্ড রোমেলোর সাথে ওটামেন্ডি যেটা করে স্কোরানের যে কোচিং সিস্টেমটা, বাট ওনারা হচ্ছে 3 ম্যান সিবি নিয়ে খেলে 2টা সিবি ব্যাক খেলায়, যেটা ওটামেন্ডি কিন্তু ডিফেন্সিভ মিডে অনেক হেল্পফুল, ঠিক আছে, অনেক হেল্পফুল। সো এখান থেকে যদি ওরা অন টার্গেট শট রাখতে পারে, অবভিয়াসলি ক্রোয়েশিয়া স্কোর বাইর করতে পারবে। আর আমি যদি মেসিকে বলি, আমরা অলরেডি ওয়ার্ল্ড কাপে দেখেছি আর্জেন্টিনা পুরো টিমটাই হচ্ছে যে মেসি একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য খেলতেছে। সো ওদের ইমপ্যাক্ট নিয়ে আমার কোনো সে নাই। বাট মেসির কাছে আমার একটাই কথা থাকবে, পরামর্শ থাকবে, যে নার্ভাস কাজে লাগিয়ে ওর যে স্বাভাবিক খেলাটা, ও যে বিশ্ব সেরা একটা লেজেন্ড, এটা সবাই বলে, ওই জিনিসটা শো করলে হবে। ওই আগের ম্যাচগুলোতে যেমন ওর ডিবক্সের বাইরে থেকে শর্টের গোল বা পেনাল্টি বা ওদের 1-to-1 যে পাসের যে জিনিসটা, এই জিনিসটা নাই। তো আমি চাই যে মেসির টিমটা 1-to-1 পাসে মেসিকে বল দেখ, ছাড়ুক, 1-to-1 পাসে ঢুকুক, ডিবক্সের ভিতরে ওরা স্কোর পাবে। বাহ, মানে মেসি যেন ভয় না পায়, লেজেন্ড তাতে কি হয়েছে। এই লেজেন্ডের এক ধরনের একটা চাপ থাকে, বাড়তি চাপ। এটা নিয়ে নিশ্চয়ই কথা শুনবো আমরা। আমাদের সঙ্গে শফিকুল ইসলাম মানিক এবং শেখ মোহাম্মদ আসলাম, দুজন ফুটবলার যুক্ত আছেন। আমি মানিক ভাইকে দেখতে পাচ্ছি, আসলাম ভাই যুক্ত হবেন আশা করি। তার আগে আমি একটু সাদাত হোসাইনের কাছে যেতে চাই। তারুণ্যের উন্মাদনা, বিশ্বকাপ ফুটবল, এই হলো আমাদের আজকের শিরোনাম। আমাদের সাদাত হোসেনও তরুণ লেখক, নির্মাতা। যখন নাকি এই তারুণ্যের উন্মাদনা এবং ফুটবল নিয়ে আমাদের সাদাত হোসেন কথা বলবে, নিশ্চয়ই কোন কোন পাসটা ভালো ছিল, ভিএআর কি করেছে, কে ব্রাজিল কে আর্জেন্টিনা, কে নিশ্চয়ই এভাবে ব্যাখ্যা করবেন না, বরং দুই এলেমদার দল আজকে মুখোমুখি। দুই এলেমদারের মানে লিওনেল মেসি 10-এ এবং লুকা মডরিচ 10-এ। তো এই যে 10-এ দুই এলেমদারের খেলাকে যে অন্য মাত্রায় বিশ্বকাপের যে আনন্দের মাত্রায় নিয়ে যায়, তার মধ্যে তো সবচেয়ে বেশি বড় এলেমদার আমাদের তরুণরা। সেটা আমি সাদাত হোসেনের ভাষায় একটু শুনতে চাই। থ্যাংক ইউ আপু। আমি এবারের বিশ্বকাপটা যে সময় শুরু হয়েছে, আমি ভেবেছিলাম যে আমি হয়তো ঠিকঠাক মতো খবর রাখতে পারবো না, যেহেতু ফেব্রুয়ারিতে বইমেলা, আমার এই সময়টা প্রচন্ড ব্যস্ত থাকে। কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে, আমি সবকিছু এক পাশে রেখে খেলায় ডুবে গেছি। সেখানে খেলবেন না, আজকে থাকবো ওই যে গাজী টিভিতে। একটু হ্যাঁ সাদাত, আপনি কথা বলতে থাকেন, আমরা টেকনিক্যাল টিম দেখছে এটা। জি সাদাত। তো পরে যেটা হয়েছে যে একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে সবসময় আমি ওই দিন ফেসবুকে লিখেছিলাম যে আমার জীবনের অর্ধেক আয়ু আসলে শেষ হয়ে গেল আর্জেন্টিনাকে এবং বাংলাদেশকে সমর্থন করতে করতে। কারণ আমাদের আসলে শেষ মুহূর্তে এত বেশি স্বপ্নভঙ্গ ঘটেছে যে মানসিকভাবে আমরা এখন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি যে আমরা বোধহয় হেরেই যাচ্ছি। হ্যাঁ, এক্সপিরিয়েন্স গুলো আমাদের দীর্ঘদিন ধরে আছে। এবারে যেটা হয়েছে, এই যে উন্মাদনা, তারুণ্যের যে উন্মাদনা, সেই উন্মাদনাটা একটু অন্যভাবে আমি ব্যাখ্যা করতে চাই। সেই ব্যাখ্যার জায়গাটা হচ্ছে, আপনি হয়তো জেনে থাকবেন যে সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে আর্জেন্টিনার একটা নতুন চুক্তি কিংবা একটা ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে। সেটি হচ্ছে যে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস করতে যাচ্ছে, কনসুলেট করতে যাচ্ছে, এবং সেটা সম্ভবত 1978 সালে বন্ধ হয়ে গিয়েছিল এবং তারপর আবার করতে যাচ্ছে। এর পেছনে প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের মানুষদের আর্জেন্টিনা ক্রিকেট দলের প্রতি, আর্জেন্টিনার প্রতি একটা অনন্য ভালোবাসার বহিঃপ্রকাশ, যেটি
হ্যাঁ, যে একটা ফুটবল খেলার যে উন্মাদনা নিয়ে আমরা নানান ধরনের নেতিবাচক কথা শুনতে পেয়েছি, বাংলাদেশ যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা দেখছেন সেটি নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বোদ্ধাদের অনেক ধরনের মতামত দেখতে পেয়েছি, কিন্তু ফুটবল সমর্থন করেও যে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের কূটনৈতিক পর্যায়ের সম্পর্ককে দারুণ একটি পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটির একটি অসাধারণ এবং আমি মনে করি যে অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছে বাংলাদেশের এই সমর্থকেরা। হ্যাঁ, এর বাইরে আমি যখন একটা যেটি আপু বলছিলেন যে ফেসবুকে কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু গ্রুপ খোলা হয়েছে এবং গ্রুপ হচ্ছে আর করেছে ক্রিকেটকে সমর্থন করানোর জন্য, এবং সেই গ্রুপটি এত অসাধারণ যে সেখানে দেখেছি তারা ক্রিকেটের নিয়ম কানুন জানার চেষ্টা করছেন। তারা বলছেন যে ক্রিকেট খুব ইন্টারেস্টিং খেলা এবং ল্যাটিন আমেরিকাতে অন্যান্য দেশগুলোতেও তারা ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য যা করা দরকার সেটি তারা করতে চান। এটি একটি ব্যাপার। অন্যান্য আরো কিছু বিষয় আছে, তার মধ্যে একটি হচ্ছে আমি হঠাৎ করে একদিন লক্ষ্য করলাম যে ওখানে কিছু আর্জেন্টাইন প্রোগ্রামাররা যারা অনলাইনে কাজ করেন তারা হঠাৎ করে একটা পোস্ট করেছেন যে বাংলাদেশে কারা প্রোগ্রামিং এ কাজ করতে আগ্রহী তাদের সঙ্গে আর্জেন্টাইন প্রোগ্রামাররা একসঙ্গে কাজ করতে চান। শুধু তাই নয়, এর বাইরেও তারা দেখেছি আমি যে কথা বলছেন যারা আর্কিটেক্ট আছেন তারা বাংলাদেশের আর্কিটেক্টদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে। তার বাইরে ওখানে যারা লেখালেখি, আমরা জানি আর্জেন্টাইন বোর্জেসের কথা আমরা জানি, আর্জেন্টিনাতে কিন্তু শিল্প সাহিত্যে কিন্তু অনেক অগ্রগামী একটা দেশ, এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে আর্জেন্টাইন ওখানে যারা ইন্টেলেকচুয়াল লোক আছে যারা হচ্ছে শিল্প সাহিত্য নিয়ে কাজ করতে চান তারা বাংলাদেশের সাহিত্য নিয়ে আগ্রহ দেখাচ্ছেন, চলচ্চিত্র নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। এটি একটি দারুণ ব্যাপার যে আমরা আর্জেন্টিনা কিংবা ল্যাটিন আমেরিকার দেশগুলোর প্রতি কিন্তু বহু বছর ধরে প্রচন্ড রকমের সম্মোহন আমাদের রয়েছে, বিশেষ করে পেলে, ম্যারাডোনা, পরবর্তী রোনালদো, নেইমার, মেসি, এসব কারণে। কিন্তু 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 ঠিক পারস্পরিক ভাবে কিন্তু আমরা শুনে এসেছি ল্যাটিন আমেরিকার দেশগুলো বাংলাদেশকে সেভাবে চেনেন না। এই যে না চেনার যে ব্যাপারটা ছিল সেটি আমার মনে হয় ঘুচে যাচ্ছে, কারণ যখন তারা এখন আমাদের শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠছে এটি বাংলাদেশকে আমার ধারণা তাদের কাছে পৌঁছে যাবে। তো তারুণ্যের যে উন্মাদনা ফুটবলটা নিয়ে এবার হয়েছে সেই উন্মাদনাটা আসলে ঠিক কত বড় পরিসরে পৌঁছে গেছে এর চেয়ে বড় উদাহরণ মনে হয় পৃথিবীতে আর কোথাও হতে পারে না। এটা আমার কাছে একটা অসাধারণ প্রাপ্ত একজন তরুণ হিসাবে মনে হয়েছে। আমরা কিন্তু আরো অনেক কিছুই শুনবো, কারণ বৈঠকির তো আজকে একেবারে জুৎসই বিষয় এবং তারুণ্যের উন্মাদনা নিয়ে কথা বলবো। ফুটবল বিশ্বকাপটা তরুণরা কেউ কথা বলছেন? আমি একটু মানিক ভাইয়ের কাছে যেতে চাই। শফিকুল ইসলাম মানিক, মোহামেডানের কোচ এবং সাবেক ফুটবলার। আমরা বলি যে ফুটবল ইউনাইটস অল দ্য ওয়ার্ল্ড, তো এর মধ্যে বলি আমরা ইউনিটির কথা, কিন্তু একটা খেলাটা শেষ হয়ে যাওয়ার পরে আর এটার ইউনিটি যারা খেলে তো খেলে, যারা পাগল হয়, যারা মারা যায়, যারা সাপোর্ট করে সেগুলো হয়, কিন্তু সেই ইউনিটির এক্সপ্রেশনটা কি পরে আর সেইভাবে আমরা আসলে উদাহরণ হিসেবে দিতে পারি কিনা। কিন্তু সাদাতের কথা থেকে যদি ধরি যে অন্তত আমরা খেলে না হোক সাপোর্ট দিয়ে কোন দেশের মনোযোগ আকর্ষণ করেছি। এই কৃতিত্ব তো অবশ্যই সাপোর্টারদের, বিশেষ করে তারুণ্যের খেলা ফুটবল তরুণদের। আপনি একজন কোচ হিসেবে, একজন ফুটবলার হিসেবে এই যে এই অ্যাচিভমেন্টটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমরা যেভাবে ফুটবলকে ভালোবাসি আমাদের দেশের মানুষ, ওয়ার্ল্ড কাপ আসতে বোঝা যায় যে আমরা ফুটবলকে খুব অন্তর দিয়ে ভালোবাসি, এবং আমাদের দেশের ফুটবল হয়তো সেই জায়গাতে নেই, তারপরও আমরা ওয়ার্ল্ড ফুটবলটাকে ভালোবাসি এবং ভালোবাসতে শেখাই অনেককে। বিশ্বকাপ আসলে দেখা যায় যে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা একটা জায়গায় দেখছি যে তারা ক্লাব ফুটবলকে ফলো করে সবসময় সারা বছর ধরে স্প্যানিশ লিগ, ইংলিশ লিগ, আপনি ফ্রান্স লিগ যেটাই বলেন না কেন, এবং জার্মান লিগ, তারা কিন্তু এই লিগ গুলোকে ফলো করে করে কিন্তু ফুটবলকে ভালোবাসে। এবং ওয়ার্ল্ড কাপ আসলে একটা জিনিস মজার ব্যাপার হয় যে ইউরোপিয়ান দেশের খেলা দেখলেও ম্যাক্সিমাম সাপোর্টাররা বা ম্যাক্সিমাম তরুণ প্রজন্ম মানে প্রখ্যাত প্লেয়ার বা বিখ্যাত প্লেয়ার যারা তাদের পিছনেই কিন্তু দৌড়াচ্ছে। যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই দুইটা টিমের সাপোর্ট, দেশকে সাপোর্ট তারা করছে। বাট এই খেলা দেখছে সারা বছর, লিগের খেলা দেখছে, কে কোন দেশের প্লেয়ার সেটা না, ওই দেশে ওই ক্লাবের খেলোয়াড়কে তখন সাপোর্ট করে। কিন্তু এন্ড অফ
যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় তখন দেখা যায় যে দেশটাকে ভালোবাসে। তো ফুটবলকে ভালোবাসে বলেই প্লেয়ার এবং দেশ, এই দেশে আমাদের দেশ হয়তো খেলে না, কিন্তু ফুটবলের ভালোবাসায় অন্য দেশকে ভালোবাসি এবং সাথে অন্য খেলোয়াড়কে আমরা ভালোবাসতে শিখছি। তো এই যে রেসপেক্টের জায়গাগুলোতে আসতেছে, যে আমাদের তরুণ প্রজন্ম এখান থেকে কি পাচ্ছে, আমাদের তরুণ প্রজন্ম পাচ্ছে হলো যে সাপোর্ট করতে হয় কিভাবে, একটা দেশের প্রতি ডেডিকেশন থাকলে যে তারা সারা রাত জেগে খেলা দেখে উপভোগ করে, বিনোদনটা কি, এইসব শিক্ষা কিন্তু পাচ্ছে। এবং সাথে সাথে তারা যেই মানেরই খেলুক না কেন, তারা নিজেদের ভিতরে করে কিন্তু অনেক টুর্নামেন্ট আয়োজন করে। এই লিগ ওয়ার্ল্ড কাপ শেষে দেখা যাবে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হচ্ছে, এই ইয়াং জেনারেশন পার্টিসিপেট করতেছে ওখানে, ফুটবলের ভালোবাসার কারণেই কিন্তু। তো আমাদের যেটা সবচেয়ে বড় জিনিস হলো যে প্রাপ্তি, যেটা আমরা বুঝি যে ফুটবলের প্রাপ্তি, সেটা হলো ব্রাজিল এবং আর্জেন্টিনা। আমাদের যদি 100 জন সাপোর্টার থাকে এর ভিতরে 95% রাইট না, কিন্তু আপনি একজন কোচ হিসেবে, একজন ফুটবলার হিসেবে আপনি কি এখনো এই বিশ্বকাপের যতগুলো আমরা ম্যাচ দেখলাম, তারপরেও বলবেন যে সবচেয়ে বড় প্রাপ্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা? ওকে, তারা ট্রফি জেতা একটা, আরেকটা হলো ফুটবল নৈপুণ্য দিয়ে এগিয়ে আসা। এই ক্রোয়েশিয়ার কিন্তু সেইভাবে এই বাঘা বাঘা দলগুলোর সঙ্গে, ফুটবল প্লেয়িং নেশনের সঙ্গে উচ্চারিত হতো না, কিন্তু আজকে তারা আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে। এরকম উদাহরণ আরো ভুরি ভুরি অনেক। এবার তো মাতিয়ে দিল জাপান বা স্পেনের নিয়ে অনেকেই বাজি ধরে হেরে গেল পিছনে, যে এত সুন্দর খেলার পরেও তারা পিছিয়ে আছে। তো সেক্ষেত্রে যে ফুটবলের যে নতুন নান্দনিকতার গ্রামার তৈরি হচ্ছে, সেটা একজন তারকা ফুটবলার হিসাবে আপনাকে কিভাবে দোলা দেয়? মানিক ভাই, আমি আপনার কাছে প্রশ্ন রেখেছি। শফিকুল ইসলাম মানিক। না, আমি যেটা বলতে চাচ্ছি যে ডেফিনেটলি যে আমরা ফুটবলের যে ব্রাজিল এবং আর্জেন্টিনা যেই ফুটবল খেলে, আমরা শুধু ফুটবলের সেই জায়গা থেকে আমরা ফুটবলকে যেভাবে ভালোবাসি, আমাদের প্রজন্ম যেভাবে ভালোবাসছে, পুরানো প্রজন্ম এবং নতুন প্রজন্ম যেভাবে ভালোবাসতেছে, সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে ফুটবল যে খেলছে, খেলার মাধ্যমে কিন্তু তাদেরকে ভালোবাসায় টানছে। এবং শুধু ব্রাজিল আর্জেন্টিনার খেলার যে তাদের নৈপুণ্য যেভাবে তারা আকৃষ্ট করছে, যে ছন্দে তারা খেলছে, এই ছন্দটাকে তারা পছন্দ করছে, এবং ছন্দ পছন্দ করার কারণেই কিন্তু তারা এই জায়গাতে এখনো তারা টিকে আছে। ব্রাজিল চলে গেছে, তাহলে মানে বলা যায় যে ছন্দ শব্দটা, ফুটবলের ছন্দ, আর্জেন্টিনা এখনো সেমিফাইনালে খেলবে, সেমিফাইনাল খেলা, ফাইনালের প্রত্যাশা করছে। আমার কাছে মনে হয় যে নান্দনিকতা, ফুটবলের যে নান্দনিকতা, এবং সবকিছুকে ছেড়ে কিন্তু নান্দনিকতার দিকে সবাই ছুটে গেছে। তো আমার কাছে মনে হয় এই প্রজন্ম এবং নান্দনিকতা, ছন্দ, এই শব্দগুলো যে দুটি দেশ বা দলের জন্য প্রযোজ্য, এই টানটা কিন্তু ভোলার নয়। এবং শেষ পর্যন্ত দেখা যাবে হেরে গেছে, তারপরে কিন্তু ব্রাজিলের সাপোর্টাররা পরিবর্তন হচ্ছে না, হয়তো অন্য কাউকে সাপোর্ট করবে, কিন্তু সেই সাপোর্টটা কিন্তু অন্তর দিয়ে না, হয়তো প্রতিশোধের একটা নিয়ে হয়তো ক্রোয়েশিয়াকে কেউ সাপোর্ট করতে। আমার কাছে মনে হয় যে ব্রাজিলের সাপোর্টাররা ব্রাজিলকে পছন্দ করে তাদের খেলার কারণে, নান্দনিকতার কারণে, তাদের খেলোয়াড়। আমি একটু অন্যরকম, আমি এই নান্দনিকতা নিয়ে একটু, জি আমি মানিক ভাই, আমি একটু অন্য জায়গায় যেতে চাই। আমি আসলাম ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। রাইট, আসলাম ভাইয়ের কাছে একটু শুনতে চাই। নান্দনিকতা ইত্যাদি বলছেন, আমাদের তারুণ্যের উন্মাদনা তো, এবং এবার আমরা সোশ্যাল মিডিয়া আর একটু বেশি বেশি করে পেয়েছি। নান্দনিকতার অনেক কিছু ছাড়িয়ে গেছে, মানে আমরা যদি বলি সেটাকে ক্রিয়েটিভ এবং চিন্তা। নিশ্চয়ই আপনারা, আমি জানি না যে ভাইরালে অনেকেই এটা দেখেছেন কিনা, যে মেসিকে একটু তাবিজ করতে হবে, এরকম একটি ফান ভিডিও। তো এই জাতীয় বিষয়গুলো এবার খুবই মজা হচ্ছে। আবার আগে যেমন আগের ফুটবলগুলোতে অক্টোপাস এসে সে ফরচুনটা বলে দিত, যে অমুক গোলটা, অমুক পতাকাটা ধরলে সে এগিয়ে যাবে ইত্যাদি, সেইবার এগুলো অতটা পাত্তা পাচ্ছে না। আমি আসলাম ভাই, আপনাদের সময়কার একটু
গল্প শুনতে চাই। তখনও কি এরকম ছিল যে আসলামের পায়ের মধ্যে একটু আসর দিয়ে দেই যাতে নাকি গোল করতে না পারে, আর আজকে মোহামেডান জিতবে নাকি আবাহনী জিতবে ওগুলো নিয়ে বাজি ধরাধরি তো ছিলই, হয়তোবা কোনো সুপারস্টিশন, কোনো কুসংস্কার, সেগুলোরও গল্প আপনারা আপনাদের সময়, আপনাদের গোল্ডেন টাইমে এগুলো ছিল। মানে ফুটবলের ধারাবাহিকতার সঙ্গে এই ধরনের কি বলবো যে কুসংস্কার বা সংস্কার বলবো বা ফান, এগুলো কতখানি জড়িত, আমি সেটার একটু গল্প শুনতে চাই, শোনাতে চাই তরুণদেরকে। না, ডেফিনেটলি এটা আমাদের সময় এটা আরো খুব জোরে সোরে হতো এটা, কারণ আমরা যখন ফুটবল খেলতাম আমাদের কিছু কিছু প্লেয়ার ছিল তাদেরকে ওই যে হাইকোর্টের মাজারে তাকে যেতেই হবে। আচ্ছা। কেন, কি জন্য যাবে? সারা বছর হয়তো সে নামাজও পড়লো না, কিন্তু মাজারে যেয়ে মাজারটা সালাম করে আসতে হবে। আচ্ছা, এই যে একটা মানে সাইকোলজিক্যাল ব্যাপার। রাইট। তারপর সে দেখা যেত ঘুম থেকে উঠে সে বলতো যে দুইটা শালিক না দেখলে তার যাত্রা শুভ হবে না। তো এই বিভিন্ন ধরনের মানে কুসংস্কার আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছিল। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যে তাবিজ কবজ নিয়ে এসে আমাদের গায়ে বেঁধে দিত, আমাদের গলায় বেঁধে দিত, যেটা আমাকে খুব হতচকিত করতে। আমি এটাতে কখনোই বিশ্বাসী ছিলাম না, কারণ আমি 5 ওয়াক্ত নামাজে বিশ্বাসী। আল্লাহ মহান রব্বুল আলামিন যেটা লিখে রাখবে সেটাই হবে। বাট আমার চেষ্টাটা যেন সিনসিয়ারলি হয় এবং যাতে আমরা বিজয়ের বেশে ফিরে আসতে পারি, সেটাই আমাদের সারাক্ষণ চিন্তা ভাবনা থাকতো আমাদের মধ্যে। বাট এই কুসংস্কার থেকে আমরা তখনও কিন্তু বেরোতে পারি নাই। এমন গেছে যে ওই তাবিজ করেছে। আমাদের তারুণ্য, এই 2022 সালের তারুণ্য এই কুসংস্কারটাকে ঠিক ওই কুসংস্কারের একেবারে বেড়াজালে রাখেনি, যে একেবারে কোথাও গিয়ে একটা দেখা করেই আসতে হবে, মাজার জিয়ারত করতে হবে বা কিছু। তার চেয়ে বরং এইগুলো যখন ঘটছে যার যার বিশ্বাসে, সেগুলোকে আনন্দ হিসেবেই নিচ্ছে। আমরা কি খেলা দেখার সময় কখনোই বলি না যে আমি আর খেলা দেখবো না, দেখলে আমি কুফা, নিশ্চয়ই আমার প্রিয় দলটা হেরে যাবে। জি, যদি যোগ করেন আসলাম ভাই। আসলাম ভাই, আপনি কোন দলের জন্য কুফা, ব্রাজিল না আর্জেন্টিনা? বল না যে আমি ভালো এবং পরিচালিত ফুটবল আমি পছন্দ করি। না না না, আমি বলছি সাপোর্টার হিসেবে আপনি কোন দলের জন্য কুফা? আপনি খেলা দেখলে কোন দল হেরে যায়? না, আমি ওই ধরনের ইয়েতে কুসংস্কার আমি বিশ্বাসী না। আচ্ছা আচ্ছা, হারেনি। আপনি খেলা দেখলে কেউ হারে না, অপছন্দের দলও হারে না, পছন্দের দলও হারে না। আচ্ছা, আমরা এই আবারও যদি একটু শুনি মিশালের কাছ থেকে, তারপরে তানজিম মনে হয় যোগ করবে দূর থেকে, বেচারা আছে তো। তানজিম শোনা যাচ্ছে? তানজিম শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, মিশাল, এই এই তরুণ মানে অধিনায়ক, ফুটবল টিমের অধিনায়ক, আপনারা তো এগুলার ইয়ে করেন, ফেস করেন, তাই না? যে ডাইনে যাবে না, বায়ে যাবে না, টস করো, আজকে কার মুখ দেখে উঠলাম। আচ্ছা, নিশ্চয়ই বান্ধবীকে বলে আসো যে তুমি খেলা দেখবা না, তাইলে আমি জিতবো না, সামথিং এরকম তো কিছু হয়? এরকম আসলে বলতে হচ্ছে কি, আমরাও একটু ফলো করি, যেটা হচ্ছে যে আসলাম স্যার বলছে। আমাদের আসলে জিনিসটা হয় কি, আমরা এটা ফলো করি যে একটা জার্সি পরে যদি আমরা একটা টুর্নামেন্ট জিতি, তখন আমরা চিন্তা করি এটা আমাদের জন্য লাকি। একটা সক্স যেটা পুরো আমরা কিনে, ওটা মানে ছিঁড়ে গেছে গা, ওইটা আর ইউজেবল না, আমরা ওইটা পুরো মানে মাঠে উই থট যে হচ্ছে যে এটা আমাদের জন্য আসলে লাক। আবার হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের যদি হিসাব করি, যেমন আমার টিমের ইউরোপ ফুটবল টিমের অনেক সদস্য আছে, যেমন আমার এক বড় ভাই আছেন, উনি রোনালদোর অনেক বড় ফ্যান। তো উনি হচ্ছে যে খেলা দেখবে না রোনালদোর, কারণ কি উনি খেলা দেখলে হাইরা যায়, যেহেতু উনি ঘুমায় যাবে। আমরাও এগুলো ফলো আপ করি। বাট হ্যাঁ, এটা ঠিক আছে, আসলাম স্যারের মতো আমরা আসলে মাজার বা তাবিজ ওগুলোতে যাই না, ওই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসছি। যদি যোগ করেন তানজিম, এই ধরনের সংস্কার কুসংস্কার সেগুলো কি কাতারে 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 আছে? এরকম কুসংস্কার বার্মা কাতারে এখন পর্যন্ত এইভাবে আসলে দেখার আসলে সুযোগটা হয়নি। আর সমর্থকদের সঙ্গে আমরা যতটুকু বাইরে থেকে মিষ্টি ওরকম। তবে হ্যাঁ,
একদম যে নাই তা না, আমরা দেখেছি যে এর আগে যে আফ্রিকান দলগুলোর আপনার লাস্ট ম্যাচে সেনেগালের ম্যাচই মনে হয় আমরা দেখেছিলাম যে তাদের এক অদ্ভুত পোশাকে পরা, এটা তারা কি হিসেবে ট্রিট করে। বাইরে আমরা দেখেছি যে স্টেডিয়ামের পাশে তারা বেশ মানে কিংবদন্তি মার্কা ড্রেস পরা আপনার, তা সেটা অনেকটা আপনার কি এটাকে তারা কি হিসেবে, এটা তাদের সৌভাগ্যের প্রতীক বা যেভাবে বলে ধরেন না কেন। তো এরকম যে একদম যে দেখিনি তা না, এটা আফ্রিকান দুই একটি দল বা অন্য দুই একটি দলের মধ্যে আমরা এই ছোঁয়াটা বা এই পলসটা আমরা দেখতে পেয়েছি। তবে দিন শেষে কিন্তু আপনার এই যে আসলাম ভাই যেটা বললেন যে ফুটবল কিন্তু আসলে খেলতে জিততে গেলে ভালো খেলার পাশাপাশি ভাগ্যটা আপনার ফেভার করতে হয়। তো যে দল ভালো করবেন, মাঠে ভালো পারফরমেন্স করবেন, তারাই আসলে মাঠে ম্যাচ জিতবেন। তো আমার মনে হয় যে এটা হয়তো ফুটবলের বাড়তি উন্মাদনার একটা আপনার বাড়তি কিছু যোগ করে, এটা হয়তো বা যেটা আপনি বললেন অনেক লম্বা দিন ধরে হলো, প্রায় 1 মাস 29 দিনের একটা বিরাট সফর, এবং খেলা হবে, খেলা তো হচ্ছে, নানান দিক থেকে খেলা হচ্ছে, একদিকে যুদ্ধ, আরেকদিকে রিসেশন, আরেকদিকে বাংলাদেশে এক রকমের পলিটিক্যাল অবস্থা, তার মধ্যে বিশ্বকাপ ফুটবল। মানে যদি আমরা একেবারে টোটাল খেলাটা নিয়ে বলি, কেমন হলো খেলাটা? এক লাইনে তানজিম, তারপর সাদাতের কাছ থেকে শেষ করবো, তার একেবারে আমার অনুষ্ঠান শেষ। খেলা এক লাইনে যদি বলেন, খেলা আসলে বিশ্বকাপ ফুটবল যেমন হওয়া উচিত আসলে তেমনই হচ্ছে। এবং আমার মনে হয় যে এই সমর্থক দর্শক যারা খেলা দেখছেন, আমার মনে হয় যে তারা তাদের প্রত্যাশিত সেই খেলা পারফরমেন্স তারা তাদের প্রিয় দল বা প্রিয় ফুটবল থেকে সেভাবে তারা দেখতে পাচ্ছে। বাহ, অসাধারণ। সাদাত? আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমার দেখা সেরা বিশ্বকাপ হচ্ছে এটা ঘটনা এবং অঘটনের বিশ্বকাপ। আর এর বাইরে আমি ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করতে চাই। এখানে আসলাম স্যার আছেন, মানিক স্যার আছেন, তারাই হয়তো হবে বা দর্শক যারা দেখছেন, সেটি হচ্ছে যে 1993 সালে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ ছিল সম্ভবত 118 আর ক্রোয়েশিয়া ছিল 123। সেই ক্রোয়েশিয়া হচ্ছে গত বছর ফাইনাল খেলেছে, এবার সেমিফাইনাল খেলছে। আমরা কোথায় আছি সেটা আমরা জানি। বলা হয়েছিল যে এরকম যে আমাদের যে ফুটবল নিয়ে উন্মাদনাটা আমরা দেখি, ইভেন গ্রামে গঞ্জে যে ফুটবল হয়, মাঠ ভেঙে দর্শক চলে আসে গ্রামে, একদম অজপড়া গায়ে। তো সেই ফুটবল বলা হয় যে ফুটবলের সঙ্গে বাঙালির বা বাংলাদেশিদের প্রেম ছিল, কিন্তু পরিবারের চাপে তাদের বিয়ে করতে হয়েছে ক্রিকেটকে। হ্যাঁ, ফুটবলের সঙ্গে আমাদের প্রেম ছিল, কিন্তু প্রেম যে ছুটে যায়নি, তা আমি আপনার বয়ানেই তো পরিষ্কার হলো যে সাপোর্ট করে বাংলাদেশ সাপোর্ট করে কিন্তু আলোচনায় আসছে। জি আপু 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 আমার প্রশ্নটি ওইটি যে সেই প্রেম যার প্রতি এত তীব্র অনুভূতি, সেই অনুভূতিকে আমরা কেন কাজে পরিণত করতে পারলাম না? আমাদের ফুটবল কেন আজকে এখানে চলে এসেছে এত পরিমাণ ভালোবাসা থাকার পরেও, উদ্দীপনা থাকার পর ফুটবলটা কেন? আমি সাদাতের প্রশ্নটা নিলাম। এই প্রশ্ন দুই কৃতি ফুটবলারের কাছে, দর্শকদের কাছেও, এবং এটি নিয়ে একটি একেবারে পুরোদস্তুর একটা বৈঠকে হয়ে যেতে পারে। 45 মিনিট আলোচনার দাবি রাখে বা এর চেয়েও বেশি। হাতে একদমই সময় নাই। শুধু এই 5 জন আছেন, আজকে একটু ম্যাচের ফোরকাস্টিং, মানে কে জিতবে, আর্জেন্টিনা না ক্রোয়েশিয়া? আর্জেন্টিনা। মিশাল, জি আপু, ফার্স্টলি হচ্ছে যে আমি এক লাইনে কোন দল কে জিতবে? আমার মনে হয় হচ্ছে যে আর্জেন্টিনা। আচ্ছা, আসলাম ভাই মিউট করা। আসলাম ভাই, আপনি একটু খুলে আনমিউট করে নেন। কোন দল জিতবে আজকে? না, আমি মনে করি যে আর্জেন্টিনা ফেভারে থাকবে, কারণ আর্জেন্টিনা মেসি টিমের এবং খেলার মোড় ঘুরিয়ে দিবে। ওকে যদি কন্ট্রোল করতে না পারে অপোনেন্ট, মানে ম্যাসাকার করবে। আজকে হলো ডু অর ডাই ম্যাচ, ওকে, এবং মেসি চাইতে তার সেরাটা দেওয়া। আপনার প্রত্যাশা বা ফোরকাস্টিংটা আপনি বললেন আর্জেন্টিনার পক্ষে ভোট গেল। আমরা আরো দুজন ভোটার, শফিকুল ইসলাম মানিক, ভোট কোন পক্ষে? আমার কাছে মনে হয় যে আজকে অনেকে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছে। বেস্ট আমার মনে হয় যে ক্রোয়েশিয়া তার বেস্ট খেলাটি খেলে ফেলেছে এগেইনস্ট ব্রাজিল। আমার কাছে আজকে ফেভারিট ডেফিনেটলি আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা জিতবে বলে। আচ্ছা, একটু লেজুরটা লাগিয়েছেন যে বেস্ট খেলাটি আসলে ক্রোয়েশিয়া খেলবে, জিতবে আর্জেন্টিনা, জানি না, এরকম মাঝামাঝি অবস্থায়। তানজিম আর্জেন্টিনা
আচ্ছা আপু আপু তান- মানিক ভাইয়া বলছে যে ক্রোয়েশিয়া তাদের বেস্ট খেলাটা খেলে ফেলেছে, হ্যাঁ। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সঙ্গে খেলে ফেলেছে, এটা আচ্ছা বলেছেন উনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস খেলেছে, নাইলে ব্রাজিলের সমর্থকদের সঙ্গে তো পেত না তারা। আম, তানজিমকে দিয়ে শুরু করেছিলাম, তানজিমকে দিয়ে শেষ করি। আমি বিদায় নিয়ে নিচ্ছি। তানজিম, কোন কে স্কোর করবে, কে ফাইনালে যাবে? আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে আজকে, বাহ। আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। আহ, তাদের সম্ভাবনা কেমন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যারা পার্টিসিপেন্ট। আমাদের আজকে তারুণ্যের উন্মাদনা নিয়ে কথা হলো। বলা গেল 5-0 গোলে আসলে আর্জেন্টিনা এগিয়ে সাপোর্টারদের বিচারে। 5জন আমার অতিথি 5জনই আর্জেন্টিনার পক্ষে গোল দিলেন, কিন্তু যেটা বলা হচ্ছে 2 এলেমদার দল, ক্রোয়েশিয়াও কিন্তু ফেলে দেওয়ার নয়। LM10 2 এলেমদারের আজকে লড়াই, এই লড়াইটাই আসলে খেলা, এবং এই খেলাটা আনন্দ নিয়ে দেখবে এবং জিতবে আসলে ফুটবল প্রিয় মানুষ, বাংলাদেশ, গোটা বিশ্ব। ভালো থাকবেন সবাই।